চট্টগ্রামে ইসকন সমর্থকদের বিক্ষোভ সংঘর্ষ, আইনজীবী সাইফুল নিহত। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস কারাগারে। স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা সক্রিয়, বললেন তারেক রহমান। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান মির্জা ফখরুলের। দ্বিকক্ষ সংসদ ক্ষমতার ভারসাম্য সহ সংবিধানে ৬২ সংস্কার প্রস্তাব বিএনপির। আগামী সপ্তাহে জনমত জরিপে নামছে কমিশন। কুমিল্লার কালিকাপুরে অটোরিকশার ট্রেনের ধাক্কা, প্রাণহানি বেড়ে ৭। নাটোরের সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম সিএমএম আদালত। এর জেরে তার সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়। আহত হয় অন্তত ২৬ জন। এদিকে বিশৃঙ্খলাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর দেশের সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সমন্বয়ক চিন্ময় কৃষ্ণ দাস। বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকিমূলক বক্তব্যও দেন তিনি। অথচ তার বিরুদ্ধে ওঠে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন মোহাম্মদ ফিরোজ খান। সোমবার চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রামে কোতোয়ালি থানায় নেওয়া হয়। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সমাবেশটা শুরু করেছিলেন, রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এই ব্যাপারে আমরা সম্পৃক্ত, তাই আমরা মহানগর যাব। বেলা ১২টা থেকেই চিন্ময়ের ভক্তরা তাকে বহন করা প্রিজন ভ্যান আটকে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় ৩ ঘন্টা পর বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নেয় পুলিশ। সনাতনের অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা। সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করব। পরে বিক্ষোভ গড়ায় সংঘাতে। এক পর্যায়ে ইসকন সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এদিকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে চিন্ময় দাসের মুক্তি দাবিতে বরিশাল সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ইসকন সমর্থকরা। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে যৌথ বাহিনী। মোতায়েন করা হয়েছে বিজিবিও। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চিন্ময় দাসের অনুসারীদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহতের ঘটনায় থমথমে চট্টগ্রামে। এই ঘটনায় মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK-M নাজিম। নাজিম, চিন্ময় দাসের অনুসারীদের বর্তমান অবস্থান কোথায় এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন আপনি? আজ যে আদালত প্রাঙ্গণে যে ঘটনা ঘটেছে তার পরপরই আসলে চিন্ময় দাস যিনি রয়েছেন, তার অনুসারী ভক্তরা এবং সনাতন ধর্মের যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু আদালত প্রাঙ্গণে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। আমরা যেটি দেখেছি, আদালত প্রাঙ্গণে অনেকগুলো গাড়ি, মোটরসাইকেল এবং সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে কিন্তু তারা চড়া হয়েছিলেন। কিন্তু তার পরপর বিকেল দিকে নগরীর লালদিঘির পার, আন্তর্কিল্লা, নিউমার্কেট এসব এলাকায় কিন্তু সনাতন ধর্মের অনুসারীদের সাথে কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছিল। এতে করে এই যে তাদের আদালত প্রাঙ্গণে হামলা, সে হামলা একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। মানে আমরা যেটি দেখেছি এবং আইনজীবীদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, একজন আইনজীবীকে তারা
পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে, তারপর মেডিকেলে নিয়ে গেলে, হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আমরা এখন পর্যন্ত যেহেতু খবর পেয়েছি 30 থেকে 35 জন আহত হয়েছেন। এখনো নগরীর বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ধ্যার দিকে আমরা যখন নিউ মার্কেট এলাকা থেকে এবং লালদিঘির এলাকায় ছিলাম, সেখানে আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান ছিল, কিন্তু বিভিন্ন অলিগলিদের মধ্যে কিন্তু সনাতন ধর্মের মানুষ এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর যারা অনুসারী ভক্তরা তারা বিভিন্ন গলিতে অলিগলিতে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখেছি নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যারা বিভিন্ন সদস্য রয়েছেন তারা কিন্তু নিয়োজিত রয়েছেন, পাশাপাশি সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এবং সন্ধ্যার পর দিকে আমরা যেটি দেখেছি নগর নিউ মার্কেট এলাকায় কিন্তু ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই বিক্ষোভ মিছিল থেকে তারা যেমনটি বলেছেন, আদালত প্রাঙ্গণে আজ যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং একজন আইনজীবীকে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ চান এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। এবং সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইনজীবী সমিতির নেতারা গিয়েছেন এবং বিভিন্ন স্তরের আইনজীবীরা কিন্তু হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ করেছেন। তারা যেমনটি বলছেন, রাষ্ট্রপক্ষের যে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ তাকে যে হত্যার পেছনে যারা জড়িত তাদেরকে দ্রুত খুঁজে এনে আসলে ব্যবস্থা নেওয়া দরকার। এর আগে একটু বলে রাখি, এর আগে বেলা 10টা থেকে 10:30টার দিকে কঠোর নিরাপত্তার মাধ্যমে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কিন্তু আদালত প্রাঙ্গণে আনা হয়। আদালত প্রাঙ্গণে আনার পরপরই কিন্তু সনাতন ধর্মের মানুষ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারী ভক্তরা কিন্তু পুরো আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন। তাকে যখন বিচারক আদালত যখন তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, তার পরপর তাকে যখন কারাগারের নিচে থাকার আদালত ভবন নিচে থাকা যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে তোলার সময় কিন্তু তারা বিক্ষোভ করেন এবং প্রিজন ভ্যানের সামনে অবরুদ্ধ রেখে তারা প্রায় 1.5 ঘন্টা বিক্ষোভ সমাবেশ করছেন। ইতিমধ্যে নগরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় কিন্তু আমরা যেটি খবর পাচ্ছি থমথমে অবস্থা, কিন্তু বিভিন্ন অলিগলিতে বিশেষ করে নিউ মার্কেট, পাথরঘাটা, লালদিঘি বিভিন্ন অলিগলিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী একেএম নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শত্রুরা সামনে থেকে চলে গেলেও পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে কর্মশালা করে সিলেট বিভাগ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির 31 দফা গণতন্ত্রকে স্থায়ী রূপ দেবে বলে জানান তিনি। 31 দফার যে বিষয়গুলো আছে এগুলো মানুষকে ঘিরে 31 দফার বিষয়গুলো মানুষকে কিভাবে একটু বেটার কমফোর্ট দেওয়া যায়, দেশকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচার চলে গেলেও তার দোসররা অস্থিরতার চেষ্টা করছে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের নামে একটি বইয়ের মোড়ক উন্মোচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। ধৈর্য ধারণ করে সবাইকে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তিনি। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। নির্বাচিত সরকারই সব সমস্যা সমাধান করতে পারে বলে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তার পরামর্শও দেন তিনি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সহ সংবিধানের ৬২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির পক্ষ থেকে সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দেওয়া হয়েছে।
কমিশন প্রধান আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালানো হবে। এতে মতামত দিতে পারবেন নাগরিকরা। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাবনা জমা দিতে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। হস্তান্তর শেষে সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত 62টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ প্রবর্তন, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন সহ বেশ কিছু বিষয়ে সংশোধনের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না, সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। এরই মধ্যে সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের সংস্কার নিয়ে 50,000-এর বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় 50,000-এর বেশি মন্তব্য আমরা। অংশীজনদের সকল প্রস্তাবনা বিবেচনায় রেখে 5 জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ জানানো হবে বলেও জানান তিনি। যে মতামতগুলো এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব, বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশগুলো, আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 90 দিন। আমি যেটা বলি যে যেহেতু 6 অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে, আমরা 5 জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি। এছাড়া আগামী সপ্তাহে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পুরো বাংলাদেশে চালানো হবে জরিপ। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ, সবার মতামত নেওয়া হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। এখানে সংস্কারের পরিধি সম্পর্কে আমরা বলেছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মনোনয়ন বাণিজ্য বন্ধ, না ভোটের বিধান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, স্থানীয় নির্বাচন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সহ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের মর্যাদা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। এজন্য প্রয়োজনীয় সুপারিশ সরকারকে দেওয়ার পাশাপাশি নতুন কমিশনকেও অবগত করা হবে। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাদ। মঙ্গলবার সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ সময় নিজেদের প্রত্যাশা তুলে ধরেন শিক্ষার্থীরা। বলেন, আগামীতে কোনো ডামি নির্বাচন দেখতে চান না ছাত্র সমাজ। কাকে নির্বাচন ব্যবস্থায় সংস্কার করা, নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হচ্ছে, তার কোনো আমাদের কাছে কোনো একটা প্রপার কোনো ওয়ে নাই। দেখা যাচ্ছে যে দল আসছে সে তার ইচ্ছা মতো দিচ্ছে। তো আমাদের মূল যেই সমস্যা, মূল যেই আকাঙ্ক্ষা, যে কিভাবে একটা স্বচ্ছ নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া যায়। নির্বাচনে যারা অংশগ্রহণ করে প্রার্থী, তাদের দাপটে থাকা যায় না। পেশি শক্তি প্রয়োগের একটা বল প্রয়োগ, আপনি কথা বলতে পারবেন না, আপনি জানেন যে এখানে কথা বললে বিশৃঙ্খলা হবে। এই যে বিগত নির্বাচনে দেখেছি যে আমি আর জামির যে নির্বাচন, ওইখানে যদি না ভোটের বিধান থাকতো, আমার মনে হয় যে আমি আর জামি মিলে 10 ভাগ ভোট পেত, 90 ভাগ পেত না ভোট। এ প্রসঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তুফাইল আহমেদ বলেন, নির্বাচিত সরকারকে ফ্যাসিস্ট সত্তা থেকে বের হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে কাজ করতে হবে। অনেক সত্তা আছে, তার মধ্যে 2টো প্রধান সত্তা আছে। একটা ভালো মানুষের সত্তা আর একটা খারাপ মানুষের সত্তা, দুটোই কিন্তু পাশাপাশি বিরাজ করে। যখন যে সুযোগটা হয় সেই সত্তাটা বড় হয়ে দেখা দেয়। এখন সেই সত্তা একজন মানুষকে তার প্রবৃত্তি, মনুষ্য প্রবৃত্তি থেকে পাশবিক প্রবৃত্তিতে উদ্বুদ্ধ করে, তাকে ফ্যাসিস্ট করে, আবার তাকে গণতান্ত্রিকও করে। এখন আমাদের মধ্যে দ্বৈত সত্তা আছে। আমরা ফ্যাসিস্ট সত্তা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কিভাবে বিকাশ করব, সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে। কিন্তু আর কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই-আগস্ট শহীদদের রক্তের সঙ্গে বেইমানি চলবে না। এজন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে নবাগত কমিশনকে অবগত করা হবে বলেও জানান তিনি। আবার যেন পুনরাবৃত্তি না হয়, আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। তোমরা কি মনে করো আমরা কারা কারা এর পক্ষে? এদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। তবে কোনো ফ্যাসিস্ট যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সরকারকে সুপারিশ দেওয়ার কথাও জানান কমিশন প্রধান। আমরা যদি বলি শাহাদাত নিশাদ,
দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এজন্য রাজনৈতিক দল ও জনগণের সহায়তাও চান তিনি। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন উপদেষ্টা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার অবাধ তথ্য প্রবাহ চায়, তবে সোমবার মোল্লা কলেজের সংঘর্ষের ঘটনায় অনেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেনি। ছাত্র নিহতের খবর দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে। আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়। ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমেরও এখানে দায়িত্ব আছে, তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বঙ্গভবনে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন 2023 পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কার্যক্রম এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বিচার বিভাগকে ন্যায় বিচার নিশ্চিত করতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ ন্যায় বিচার যৌক্তিক সময় নিশ্চিত করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। কুমিল্লার বুড়িচংয়ে কালিকাপুর রেল ক্রসিং নিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশার 7 যাত্রী। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছে আরও একজন। ঘটনা তদন্তে এরই মধ্যে 4 সদস্যের কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। সহকর্মী সুমন কবিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে অটোরিকশায় বাক্সিমুলের খোদাইতলি থেকে কালিকাপুর বাজারে যাচ্ছিল রফিক, লুৎফা, শানু, সাজু ও সফরজান বেগম। তাদের বহনকারী অটোরিকশাটি রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় দ্রুতগতির চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। আমার মা দুধের ডিব্বা, আমার মায়ের দায়িত্ব নেওয়ার মতো এলাকা ভিত্তিক সবাই আছে কিন্তু বলার সময়, কিন্তু কাজের বেলা কেউ নাই। চেয়ারম্যান দায়িত্বে আছে, তাদের ব্যর্থতা, রোশন হাইওয়ের ব্যর্থতা, রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়। বাকি 3 জনকে গুরুতর আহত অবস্থায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও 1 জনের মৃত্যু হয়। কুমিল্লা রেলওয়ে পুলিশ ইনচার্জ মোস্তফা কামাল জানান, অসতর্কতাবশত অনুমোদনহীন লেভেল ক্রসিং পার হতে গিয়েই এ দুর্ঘটনা। এটা একটা অবৈধ রাস্তা, এখানে রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেটের অনুমোদন দেয়নি। তো গেট না থাকায় যে রেল লাইনের উপরে এসছে আর ট্রেন আসে মারতে ধাক্কা। নিহত সবার বাড়ি বাক্সিমুলে বলে জানা গেছে। এ ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোরের গুরুদাসপুরে এক সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 4টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার মোতালেব হোসেন এবং শাহ আলম। স্থানীয়রা তাদের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।